গাড়ি স্টার্ট না করেই অ্যাশার সিট বেল্ট খুলে ফেলল। এলিজা চমকে উঠে তাকিয়ে বলল, কি হলো? সিট বেল্ট খুললে কেন? অ্যাশার ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে গেল। সে গলা নামিয়ে মৃদুস্বরে বলল, I think I didn't kiss you enough. কথাটা বলে সে ধীরে ধীরে এলিজার দিকে ঝুঁকে এলো। তার হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেললো এলিজার ঘাড়, অন্য হাতে খুলে দিল তার সিট বেল্ট। এলিজা ছটফট করে উঠল, তাকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু অ্যাশারের বলিষ্ঠ শরীর এতটুকু নড়ল না। সে আরও কাছে আসতেই এলিজা উপায় না দেখে চোখ বন্ধ করে নিল। এলিজার অবস্থা দেখে অ্যাশারের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটল। মুহূর্তের জন্য থমকে থেকে আলতো করে নিজের উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল এলিজার কপালে। এলিজার চোখ মুহূর্তেই খুলে ফেলল। তার বিস্মিত দৃষ্টি স্থির হয়ে রইল অ্যাশারের মুখপানে, কিন্তু অ্যাশারের মধ্যে কোনরূপ প্রতিক্রিয়া দেখা দিল না, বরং সে অবিচল। সে ধীরে ধীরে এগিয়ে এলো আরো, তার চোখের পাতায় এক নরম চুম্বন এঁকে দিল সে। এলিজার মুখের এক এক কোণে, গালে, চিবুকে একে একে তার উষ্ণ চুম্বনে ভরিয়ে দিল তার পুরো মুখশ্রী। শেষমেশ নিজেকে শান্ত করে এলিজাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের বাহুডোরে। এলিজা হতবিহ্বল হয়ে বসে রইল অ্যাশারের কর্মকাণ্ডে, কিন্তু মুহূর্ত অতিক্রম হতেই এলিজাকে ছেড়ে দিয়ে নিজের সিট বেল্ট আটকে নিয়ে দৃঢ় গলায় বলল, সিট বেল্ট। অ্যাশারের কথা এলিজার কান অবধি পৌঁছল না, বরং সে এক দৃষ্টিতে অ্যাশারের দিকে চেয়ে রইল। তার চাহনি দেখে বাঁকা হাসে অ্যাশার, হাস্যরস করে বলে, Am I that handsome, Elizabeth? যে আমার থেকে চোখে সরাতে পারছো না তুমি? এবারেও অ্যাশারের কথা এলিজার মস্তিষ্ক ভেদ করতে পারল না। এলিজাই কিছুটা অন্যমনস্ক হয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ। অ্যাশার এলিজার দিকে চেয়ে ক্রুর হাসলো। এক হাতে হ্যাচকা টান মারতেই সে অ্যাশারের কোলে কিছুটা মুখ থুবড়ে পড়লো, আর সাথে সাথে হুঁশ ফিরল তার। অ্যাশার দু হাতে এলিজার কোমর চেপে ধরে গলার স্বর কিছুটা নামিয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, Obsessed with me? Good for you. এলিজা দ্রুত অ্যাশারের থেকে সরে এসে বলল, কোথায় নিয়ে যাবে? চলো, আমার আরো কাজ আছে। ড্যামেজ। সন্ধ্যায় র্যাচালের সাথে দেখা করতে এসেছে অ্যাড্রিয়ান। তাকে দেখি র্যাচাল উঠে দাঁড়িয়ে রক্তটা ভাব দেখিয়ে বলল, একজন ডক্টর যদি এতটা ইররেসপন্সিবল হয় তাহলে কিভাবে হয়? অ্যাড্রিয়ান ঠান্ডা চোখে তাকিয়ে র্যাচালের কথা জবাব দিল, আমি একজন ডক্টর, আপনার কেনা গোলাম না মিসেস লিয়াম। আমার পেশেন্ট ছিল। র্যাচাল ভ্রু কুঁচকে বলল, ইভানের চেয়ে ইম্পর্টেন্ট পেশেন্ট? অ্যাড্রিয়ান ফ্যাকাশে হেসে উত্তর করল, মিসেস লিয়াম, আই এম এ ডক্টর উইথ সেলফ সিস্টেম। আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করতে যাবেন না যেন। ফ্রেন্ডলি রিমাইন্ডার। র্যাচাল একটু অবাক হলো, তারপর মুচকি এসে বলল, ইউ হ্যাভ গটস। কি জন্য ডেকেছেন? ইভানের কন্ডিশন তো জানেন। র্যাচাল আরও কিছু বলতে যাবে তার আগেই অ্যাড্রিয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, আমি সাইকিয়াট্রিস্ট না। কিন্তু ওর রেগুলার চেক আপ তো করতে পারবেন নাকি? এই শহরে আমার চেয়ে অনেক বড় বড় ডক্টর আছে মিসেস লিয়াম। দেন হোয়াই মি? র্যাচাল দীর্ঘশ্বাস ফেলে উত্তর করল, কারণ অন্য কেউ ওকে ট্রিট করতে চাচ্ছে না। আমিও চাইছি না। প্লিজ ডক্টর আলবার্ট, ট্রাই ফর ওয়ান্স। কিছু একটা ভেবে অ্যাড্রিয়ান মাথা নেড়ে সায় জানালো। র্যাচালও খুশি মনে শান্তির নিঃশ্বাস ফেলল। ইভানের ফ্ল্যাট থেকে বেরিয়ে অ্যাড্রিয়ান কল করলো জেইডের নাম্বারে। দুবার বাজতেই অপর পাশ থেকে কেউ কল রিসিভ করলো। অ্যাড্রিয়ান তার মুখের হাসি চওড়া করে বলল, ইভানের ফ্ল্যাটে ঢোকার পারমিশন পেয়ে গেছি। অপর পাশে থাকা জেইডের মুখেও ফুটলো এক ক্রুর হাসি। ঠান্ডা গলায় উত্তর করলো, ওয়েল ডান, গুড জব আলবার্ট, আই এম প্রাইড অফ ইউ। অ্যাড্রিয়ান বেরিয়ে যেতেই র্যাচাল গা এলিয়ে দিল সোফায়। গভীর শ্বাস নিল, যেন দীর্ঘক্ষণ ধরে জমে থাকা চিন্তা কিছুটা কমানোর চেষ্টা করছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, রাফায়েলের নাম। র্যাচাল মুহূর্তেই সোজা হয়ে বসলো, কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। দ্রুত কল রিসিভ করে বলল, হ্যালো। তার কণ্ঠে অস্বস্তি স্পষ্ট। ওপাশ থেকে রাফায়েলের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুমি এখন কোথায় রিচি? ইভেন্টে নাকি বাড়িতে? বাড়িতেই। বের হতে পারবে? র্যাচাল একবার চারপাশে তাকালো, নিশ্চিত হতে চাইছে কেউ শুনছে কিনা। ইভান অসুস্থ হওয়ার পর থেকেই দুজন মেয়ের এই ফ্ল্যাটে থাকছে। সব দিক অবলোকন করে নিচু গলায় বলল, আমি বের হচ্ছি। রাফায়েল কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধান রেচল, তোমার হাজবেন্ড যাতে না জানতে পারে। রাফায়েলের সূক্ষ্ম খোঁচাটা র্যাচাল হাড়ে হাড়ে টের পেল। ফলস্বরূপ র্যাচাল ঠোঁট কামড়ে ধরে উঠে দাঁড়ালো। রাফায়েলও কিছু না বলেই ফোন কেটে দিল। অতঃপর তড়িঘড়ি করে ব্যাগ হাতে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। এদিকে জেইড তার স্ত্রী টেইলরের দিকে ফিরে বলল, অ্যাড্রিয়ান প্ল্যান অনুযায়ী রেচেলের প্রস্তাবে রাজি হয়েছে। টেইলর অমায়িক হাসি এসে বলল, গ্রেট নিউজ।
জেড গম্ভীর স্বরে মাথা ঝাঁকিয়ে বলল। এতক্ষণ চুপচাপ বসে থাকা ক্রিস্টিনা এবার মুখ খুলল, কপালে ভাঁজ ফেলে বলল, ডক্টর আলবার্টের এত নাটক করার দরকারটা কি ছিল? তিনি তো সরাসরি অফারটা করতে পারতেন। সে নিজে গিয়ে বললেও তো হতো, সময় কম লাগতো। জেড টেইলরের চুলে হাত রেখে তা এলোমেলো করে দিয়ে হেসে উঠে বলল, তুমি আসলে একটা বাচ্চা মেয়ে। তারপর চোখ সরু করে বলল, অ্যাড্রিয়ান যদি নিজে প্রপোজ করতো তাহলে ইভান বা ব্যাচেল সন্দেহ করতো না। ক্রিস্টিনা একটু ভাবলো, তারপর আস্তে বলল, তাহলে রেচালকে ব্যবহার করা হয়েছে। টেইলর এবার সোজা হয়ে বসলো, তার ঠোঁটের কোণে মৃদু হাসি দিয়ে বলল, কখনো কখনো আমরা যা চাই সেটা পাওয়ার জন্য যে কাউকে ব্যবহার করতে হয় ক্রিস্টি, রেচাল ব্যতিক্রম না। জেড চোখ সরু করে জানালার বাইরে তাকালো। গভীর রাতের অন্ধকারে শহরের আলো যেন দূর থেকে মিটমিট করে জ্বলছিল। খেলার গুটি চলা মাত্র শুরু হয়েছে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত নিশ্চয়তা, যেন সবকিছু হাতের মুঠোয়, এক নিমেষে সব ধ্বংসযজ্ঞ শুরু হবে। টেইলর এসে তার কাঁধে হাত রেখে বলল, ইভানের বাড়ির বেসমেন্টে 3টা লাশ আছে বলে ধারণা করছি, বলতে পারো প্রাথমিক ধারণা। কিন্তু ইভান তো ফ্ল্যাটে থাকে। জানি, তবে সেখানে ওর একটা ছোট ডুপ্লেক্স বাড়ি আছে, বেশি আলিশান না, কোজি একটা বাড়ি। ওই ছেলেটা বেঁচে আছে কিভাবে? ওর আত্মগ্লানি হয় না কেন? মাথা নাড়ায় জেড। কখন থেকে ড্রাইভ করেই চলেছ? আমরা যাচ্ছি কোথায়? টরন্টো। হোয়াট? আমরা কানাডা যাচ্ছি। কিন্তু কেন অ্যাশ? বললাম না সারপ্রাইজ। আমরা তো ফ্লাইটে যেতে পারতাম। হ্যাঁ, কিন্তু ড্রাইভ করে গেলে তোমাকে বেশি সময় কাছে পাবো। সবসময় তো ছোড়াছুড়ি করতে থাকো। আলতো হাসে অ্যাশার, তার চোখে এক হতাশার রেশ মিলতেই এলিজা গাঢ় হয়ে বসে বলল, আমাদের সম্পর্কটা টিকবে না অ্যাশার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। You try to understand, Elizabeth. I'll rather kill you, but not leaving you, sweetheart. লেটস নট টক অ্যাবাউট ইট। কিন্তু অ্যাশ, এতক্ষণ ড্রাইভ করবে তুমি? আর নয় তো কি? প্রথম 4 ঘন্টা তুমি, বাকি 4 ঘন্টা আমি ড্রাইভ করব, ঠিক আছে? দেখা যাবে। স্টেজ বানানো হয়েছে সিনেমার কনসেপ্ট অনুযায়ী। ভাঙা শহরের আবহ, চারপাশে আগুনের আলোর খেলা, বিশাল এলইডি স্ক্রিনে মুভির কিছু বিশেষ ঝলক। পুরো কনসার্ট এরিয়া ইভানের ভক্তে অনুসারী, মিডিয়ার লোকজন আর সেলিব্রিটিতে পরিপূর্ণ। উন্মাদনার শীর্ষে স্টেজে হোস্ট এসে বলতে শুরু করলো, ইভান শুধু বড় পর্দার তারকা নয়, তার লাইভ উপস্থিতি মানেই তুমুল উন্মাদনা। তার গত মুভির টিজার রিলিজের পর থেকে ভক্তদের উত্তেজনা তুঙ্গে ছিল। এবারও কি তাই হবে? জনসমাবেশ থেকে তুমুল চিৎকার আর ইভানের নাম ভেসে আসতে লাগলো। হোস্ট হেসে আবারও বলতে লাগলো, একটা জমকালো রাত, যেখানে ইভান প্রথমবারের মতো মুভির একটি থিম সং গাইবে, সঙ্গে থাকবে লাইভ পারফরম্যান্স। হঠাৎ করে সব আলো নিভে গেল। কয়েক মুহূর্তে নীরবতার পর এক কণ্ঠ ভেসে এলো, তুমি কি ভেবেছিলে আমি আর ফিরবো না? আচমকা বিশাল ফায়ারওয়ার্কস ধোঁয়ার মধ্যে থেকে উকি দিল ইভানের সিলুয়েট, কালো লেদার জ্যাকেট, শক্ত চোয়াল আর চোখে এক ধরনের ভয়ঙ্কর আত্মবিশ্বাস। একটা ভারী বিট বাজতে শুরু করলো, সাথে ড্রামসের তীব্র শব্দ। ইভান ধীরে ধীরে সামনে এসে মাইক্রোফোন কানে সেট করতে করতে এগিয়ে এসে হেসে উঠল সে। আবারও বলতে লাগলো, তার কণ্ঠে এক ধরনের আগুন, এক ধরনের বিদ্রোহ। মিউজিক বাড়ছে, তার সাথে ইভানের কণ্ঠ মিলিয়ে যেন এক যুদ্ধের সূচনা। সময় গড়িয়ে রাত 9টা বাজতেই ইভানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হলো একটা 1 মিনিট 20 সেকেন্ডের ভিডিও। প্রথম 10 সেকেন্ড সম্পূর্ণ নীরবতা, তারপর একদম ধীরে ধীরে ফুটে উঠল ইভানের মুখ, চোখে আগুনের ছায়া। টিজার মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ভক্তরা রীতিমতো উন্মাদনায় ফেটে পড়ছে। ইভানের নাম টুইটারে ট্রেন্ডিং, ইউটিউবে ঘন্টার মধ্যেই মিলিয়ন ভিউ। বড় বড় ফিল্ম ক্রিয়েটররা লিখছে, এটা হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত অ্যাকশন ফিল্ম। ইভেন্টের ব্যাকগ্রাউন্ডে গভীর ভারী মিউজিক বাজছে। হঠাৎ করে ইভেন্টে এক প্রকার নীরবতা বিরাজ করলো। সকলেই ভিডিও স্ট্রিমিং করতে লাগলো। রাত যখন 9:05, ইভানের হাসি আওয়াজে সকলে উৎসুক হয়ে উঠল। সাথে সাথে চারদিক থেকে করতালির পাশাপাশি মিউজিক বেজে উঠল আর ইভানের গান গাইতে শুরু করলো। প্রথম লাইনটা গাইতেই দর্শকের চিৎকারে চারদিকে মুখরিত হতে লাগলো। রাত প্রায় 2টো বাজতে চলেছে। ইভান আর রেচাল ইভেন্ট থেকে ফিরেছে মাত্র। বাইরে রাত গভীর, শহরের বাতাসে এখনো ব্যস্ততা কমেনি, কিন্তু তাদের ফ্ল্যাটের ভেতর যেন এক অন্যরকম নীরবতা। রেচাল দরজার সামনে এসে কিছু একটা ভাবতে লাগলো। তার চোখে মুখে হালকা ক্লান্তির রেশ ভেসে উঠছে। হঠাৎ করে ইভান তার হাত টান দিল। সে রেচালকে এক ঝটকায় নিজের কাছে টেনে আনলো। রেচালের শ্বাস প্রায় আটকে আসার উপক্রম।
ইভানের গভীর চোখে এক ধরনের অস্থিরতা বিরাজমান। সে এক ধরনের সন্দেহ মিশ্রিত বিস্ময় নিয়ে বলল, তুমি এমন বিনা স্বার্থে আমাকে সাহায্য করলে আমি ভাবতেও পারছি না। ইভানের কণ্ঠে এক ধরনের অদ্ভুত শূন্যতা উপলব্ধি করলো র্যাচাল। ইভানের দিকে চেয়ে সে বুঝলো যে সত্যি বুঝতে পারছে না র্যাচাল কেন তার জন্য এত কিছু করছে। র্যাচাল একবার মাথা নিচু করে ফের তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। অতঃপর ইভানের চোখে চোখ রেখে বলল, সবসময় কি কিছু পাওয়ার জন্যই করতে হয়? ইভান হঠাৎ করে র্যাচালের চিবুক তুলে ধরল, তার ঠোঁট মাত্র কয়েক ইঞ্চি দূরে। তোমার মতো মানুষ বিনা স্বার্থে কিছু করে না রেচেল। র্যাচাল কোনো উত্তর দিল না, শুধু গভীরভাবে তাকিয়ে রইল ইভানের চোখে। ইভান ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকলো, তার নাক ছুঁয়ে গেল র্যাচালের কপাল। শ্বাস ঘন হয়ে উঠছে, বাতাসের ভেতর এক অদ্ভুত উত্তাপ। র্যাচাল কিছু বলার আগে ইভান তার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরল। প্রথমে ধীর সতর্ক, কিন্তু ধীরে ধীরে গভীর তীব্র হয়ে উঠল সেই চুম্বন। র্যাচালের হাত অবচেতনভাবে ইভানের কাঁধে উঠে গেল, আঙুলগুলো তার শার্টের উপর শক্ত করে চেপে বসলো। ইভান র্যাচালকে দেয়ালের দিকে ঠেলে দিল, এক হাত তার কোমরে ধরে নিজের দিকে আরও টেনে নিল। র্যাচালের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু সে নিজেও যেন পিছু হটতে পারছিল না। ইভানের হাত তার পিঠ বেয়ে উপরে উঠে এলো, চুলের মাঝে আঙুল গেঁথে নিল। কক্ষের বাতাস ভারী হয়ে উঠল, কেবল তাদের অস্থির শ্বাসের শব্দ ভাসছিল চারপাশে। র্যাচাল ঠোঁট সরিয়ে ফিসফিস করে বলল, তুমি সব কিছুতে প্রশ্ন করতে ভালোবাসো, তাই না? ইভান তার ঠোঁটের উপর আবারও ঝুঁকল, ফিসফিস করে জবাব দিল, কিন্তু কিছু জিনিস অনুভব করতে হয়, বুঝতে না চাইলেও। ইভানের কথা শেষ হতে না হতেই তার কপালে একটুখানি ভাঁজ পড়ল। তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য ভার তার শরীরকে টেনে নিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে তার দৃষ্টিতে এক ছায়া নেমে এলো, গলার কাছে এক চাপা ব্যথা অনুভব করলো সে। তার ভারী দেহটা ধীরে ধীরে কাঁপতে কাঁপতে র্যাচালের সামনে নুয়ে পড়ল। র্যাচাল পেছনে সরাতে চেয়েও পারল না। ইভানের ওজন তার শরীরে এসে পড়ায় তার হাত প্রশস্ত করতে হলো। ইভানের উষ্ণ নিঃশ্বাস তার গায়ে পড়ছিল, আর র্যাচাল বুঝতে পারল তাতে ছিল অসহায়তার ছাপ। বিস্ময়ে তার চোখ প্রশস্ত হয়ে গেল। অচেতনভাবে হাত দুটো ইভানের কাঁধে আঁকড়ে ধরল, আতঙ্কিত হয়ে বলল, ইভান। কোনো উত্তর এলো না। ইভানের দেহটা ধীরে ধীরে নিস্তেজ হতে লাগলো। র্যাচাল তড়িঘড়ি করে ইভানকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ইভান, আর ইউ অল রাইট? র্যাচাল দ্রুত ইভানের দিকে ঝুঁকে কাঁপা কাঁপা হাতে ইভানের মুখ স্পর্শ করলো। ঠোঁটের কিনারে সামান্য শুষ্কতা, নিঃশ্বাস চলছিল ইভানের। র্যাচালের চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে এলো, তারপর ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি ফুটে উঠল। সে নিচু স্বরে বিড়বিড় করে বলল, তোমার কথাই সত্যি ইভান, কিছু জিনিস অনুভব করতেই হয়। ধীরস্থির ভঙ্গিতে সে পকেট থেকে একটা ছোট্ট ইঞ্জেকশন বের করলো। স্বচ্ছ কাচের ভেতর ধীরে ধীরে তরল নড়েচড়ে উঠল। তার দৃষ্টি আবারও ইভানের ঘাড়ের কাছে এলো, সেই ক্ষুদ্র জায়গাটা যেখানে সে ঠিক মুহূর্ত আগেই সূক্ষ্মভাবে সূচ বসিয়ে দিয়েছিল। ইঞ্জেকশনটা ইভানের শিরায় পুশ করতেই নড়েচড়ে উঠল ইভান। কিছুটা হুঁশ ফিরল তার। র্যাচাল তার হাত ধরে বলল, তুমি ঠিক আছো? ইভান কপালে ভাঁজ ফেলে তাকালো, কিছুটা ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করলো, আমি কোথায়? তুমি বাড়িতে ইভান, দেখো। চারপাশে চোখ বুলিয়ে নিতে নিতে ইভানের দৃষ্টি হঠাৎই থমকে গেল। কিছু সময় অতিক্রম করে হঠাৎ প্রশ্ন করলো, এলিজা, তুমি এসেছো? আমার এলিজা। তার কথাটা শেষ হওয়ার আগেই অন্য এক কণ্ঠস্বর তাকে বাধা দিল। সন্ধিহান গলায় পাল্টা প্রশ্ন করলো, এলিজা কে ইভান? আমি তো র্যাচেল, তোর ওয়াইফ। সি, আম হিয়ার। ইভান বিস্ময়ে তাকালো তার দিকে, অতঃপর ধীর আর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, রেচেল? হ্যাঁ ইভান, আমি। রেচেল? রেচেল রদ্রিগো? দেখো, আমি এখানেই। এক মুহূর্ত থম মেরে গেল ইভান, তারপরই তার দৃষ্টি বদলে গেল। কণ্ঠে ক্ষোভের ঝাঁজ, ক্রোধান্বিত গলায় বলল, তুই আমাকে ছেড়ে চলে গেছিস না? আমার এলিজা কোথায়? এলিজাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। র্যাচাল হতভম্ব হয়ে ইভানের প্রতিক্রিয়ায় কিছুটা রাগী কণ্ঠে বলল, ইভান, তুমি কি বলছো এসব? এলিজা কে? আমি তো তোমার স্ত্রী। কখনোই না, এলিজা আমার স্ত্রী। আমি লিওজেল ক্যাথলডে ওকে বিয়ে করেছি, আমার মনে আছে। র্যাচাল গভীর শ্বাস নিল, ঠান্ডা গলায় বলল, লিওজেল? ইভান, লিওজেল ক্যাথেড্রালে আমাদের বিয়ে হয়েছে। মিডিয়ার সামনে তুমি আমায় বিয়ে করেছো ইভান। অসম্ভব, আমি এলিজাকে ভালোবাসি। তোকে কেন বিয়ে করব? এলিজা আমাকে অনেক ভালোবাসে। এলিজার মতো ওয়াইফ পাওয়া দুষ্কর, আর তুই বলছিস ওকে আমি বিয়ে করিনি? র্যাচালের চোখে এক ধরনের বিরক্তি ফুটে উঠল, তবু সে দৃঢ় গলায় বলল, আমি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবে? ইভান তাচ্ছিল্যের হাসি এসে বলল, ওপরওয়ালা নিচে এসে বললেও আমি বিশ্বাস করব না রেচেল। র্যাচালের কণ্ঠ তখন কাঁপছে, তবুও সে এগিয়ে গেল ইভানের সামনে। ইভানের হাত দুটো ধরে বলল,
ইভান, ট্রাস্ট মি, আই এম ইয়োর ওয়াইফ। আই ডোন্ট বিলিভ ইউ। সকালের শীতল বাতাসের ছোঁয়া জানালার পর্দা সামান্য দুলিয়ে দিচ্ছিল। রোদ উঠলেও চারপাশে একটা গুমুট ভাব রয়ে গেছে। ড্রয়িং রুমে ধীর পায়ে এসে দাঁড়ালো অ্যাড্রিয়ান। তার দৃষ্টি ছিল ইভানের দিকে, কিন্তু কণ্ঠে শীতল পেশাদারি নিয়ে বলল, ওনাকে হসপিটালে নিয়ে আসুন, কিছু টেস্ট করানো দরকার। অনুমানের ভিত্তিতে আমি কিছু বলতে চাইছি না। র্যাচেলের মুখ কিছুটা শক্ত হয়ে গেল। কণ্ঠস্বরে এক ধরনের অস্বস্তি নিয়ে বলল, হসপিটালে নেওয়ার কি দরকার? অ্যাড্রিয়ান র্যাচেলের দিকে গভীর পর্যবেক্ষণী চোখে তাকিয়ে বলল, আপনি কি কোনোভাবে ভয় পাচ্ছেন? র্যাচেল এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, আমি ভয় কেন পাবো? আপনি একটু বেশি কথা বলেন ডক্টর অ্যালবার্ট। তার ঠোঁটের কোণে অস্পষ্ট বিরক্তির ছাপ স্পষ্ট। পাশ থেকে বাঁকা হাসলো অ্যাড্রিয়ান। সে কিছুক্ষণ ধরে নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করলো। ধীর গতিতে উঠে দাঁড়িয়ে হাতের রিস্ট ওয়াচে এক ঝলক তাকিয়ে নিয়ে বলল, ওনাকে নিয়ে আসুন, আমি এখন হসপিটালে গিয়ে সব রেডি করে রাখছি। তার কণ্ঠে কোনো বিতর্কের অবকাশ নেই, সিদ্ধান্ত চূড়ান্ত। র্যাচেলের চোখ অ্যাড্রিয়ানের দিকে আবদ্ধ। কিছু বলার জন্য ঠোঁট কাঁপলো তার, কিন্তু শেষ মুহূর্তে চুপ করে রইল। র্যাচেলকে কিছু না বলতে দেখে অ্যাড্রিয়ানের মুখের হাসি চওড়া হলো। কিছু না বলেই সে বেরিয়ে এলো। হাসপাতালের কেবিনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে অ্যাড্রিয়ান। পেশাদার চোখে ইভানকে পর্যবেক্ষণ করে সামনে বসে থাকা র্যাচেলের দুশ্চিন্তাগ্রস্ত মুখ এক ঝলক দেখে নিয়ে বলল, মিসেস লিয়াম, আপনার হাজবেন্ডের অবস্থা রেট্রোগেট অ্যামনেশিয়ার সাথে মিলেছে। এর মানে হলো তিনি আর অতীতে একটি নির্দিষ্ট সময়সীমা স্মৃতি হারিয়ে ফেলেছে। আমাদের অনুমান এটি গত 2 থেকে 2.5 বছর হতে পারে। র্যাচেল এক মুহূর্ত হতভম্ব হয়ে গেল, তারপর খানিক বিরক্তি নিয়েই বলল, এটা আবার কেমন রোগ? গ্লাস টপ টেবিলের উপরে ফোল্ডারে রেখে চোখ নামিয়ে অ্যাড্রিয়ান বলতে শুরু করে, এটি সাধারণত গভীর মানসিক বা শারীরিক আঘাত, ব্রেন ট্রমা, স্ট্রোক অথবা তীব্র মানসিক চাপের কারণে হতে পারে। আপনার হাজব্যান্ড সম্ভবত সেই সময়ের ঘটনাগুলো পুনরুদ্ধার করতে পারছে না, যার মধ্যে আপনার সাথে তার বিয়ে এবং এলিজার অনুপস্থিতির বাস্তবতাও অন্তর্ভুক্ত। এরপর সে চোখ তুলে তাকায় র্যাচেলের দিকে। গলায় এক সূক্ষ্ম সন্দেহের ছাপ ফুটে ওঠে তার। নির্লিপ্ত চাহনি দিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কথা হচ্ছে এই এলিজাটাকে মিসেস লিয়াম, আপনার কি কিছু লুকাচ্ছেন? র্যাচেলের শরীর হিম হয়ে আসে। তার চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি খেলে গেলেও কণ্ঠ কঠিন থাকে। সে অস্বস্তি নিয়ে বলে, এলিজা নামের কেউ নেই, এটা ইভানের ইম্যাজিনেশন। অদ্ভুত প্রশ্ন করে আমাকে অপ্রস্তুত করছেন কেন ডক্টর অ্যালবার্ট? অ্যাড্রিয়ান নীরবে শ্বাস ফেলে কিছুটা ধৈর্য ধরে বলল, আহা, রাগ হবেন না মিসেস লিয়াম, যথেষ্ট কারণ আছে বলেই জিজ্ঞাসা করছি। আর এলিজা নামক এই ব্যক্তির কোনো ইমাজিনেশন নন। মিসেস লিয়াম, আপনার হাজব্যান্ড রেট্রোগেট অ্যামনেশিয়া হওয়ার 100% চান্স। ডিলুশনাল ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ রেট্রোগেট অ্যামনেশিয়া, স্কিপ দ্য ট্রুথ। র্যাচেল এবার স্পষ্ট বিরক্ত হয়ে বলে, আপনি অনেক বেশি জেরা করছেন। আমার তো মনে হচ্ছে আমি রিমান্ডে আছি। আজব তো, আমাকে শান্ত থাকতে বলে নিজেই অশান্ত হচ্ছেন। সেই মুহূর্তে পাশে বসে থাকা অ্যাড্রিয়ান তার চোখ সরু করে তাকায় র্যাচেলের দিকে। ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি খেলে যায় তার। মুখের হাসি ধরে রেখেই প্রশ্ন করে, মিসেস লিয়াম, আপনি কি চান ইভান ভালো হয়ে যাক? অবশ্যই চাই, প্রত্যেকটা স্ত্রী চাইবে নিজের স্বামীর ভালো হোক। অ্যাড্রিয়ান এক ঝলক র্যাচেলের দিকে তাকিয়ে এক অদ্ভুত ইঙ্গিতপূর্ণ কিছু বুঝিয়ে দেওয়ার ভঙ্গিতে ধীরস্বরে বলল, ও আচ্ছা। একটা চাপা নিস্তব্ধতা নেমে আসে কেবিনের মধ্যে। এর মধ্যে র্যাচেল একটু নড়েচড়ে বসে বলল, এখন বলুন, এটা কি মেন্টাল ট্রমার কারণে হয়েছে? অ্যাড্রিয়ান মাথা নেড়ে বলল, চেক আপ না করে পুরোটা বলা মুশকিল, তবে মেন্টাল ট্রমা পাশাপাশি কিছু নির্দিষ্ট ওষুধের কারণে রেট্রোগেট অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রংশের মতো সমস্যা দেখা দিতে পারে। এটি সাধারণত সেডেটিভস, অ্যানেস্থেটিকস, সাইকোট্রপিক ড্রাগ বা কিছু নিউরোলজিক্যাল মেডিকেশনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। র্যাচেল এবার কপালে ভাঁজ ফেলে বলে, কিন্তু ইভান তো কোনো মেডিসিন নেয় না। হঠাৎই অ্যাড্রিয়ান তার ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে, আর ইউ শিওর মিসেস লিয়াম? তার সেই গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে র্যাচেল কিছুটা থতমত খেয়ে যায়। মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়, যেন কিছু বোঝার চেষ্টা করছে। অ্যাড্রিয়ান এবার স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আমরা তাকে কগনিটিভ থেরাপি, মেডিকেল স্ক্যান এবং ধাপে ধাপে স্মৃতিচারণমূলক সেশন করাতে পারি, যাতে তার মস্তিষ্ক আস্তে আস্তে হারিয়ে যাওয়া তথ্য পুনরুদ্ধার করতে পারে।
তবে এটি একটি সময় সাপেক্ষে প্রতিক্রিয়া, তাই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধীরে ধীরে তাকে বাধ্যতার সাথে মানিয়ে নিতে সাহায্য করতে হবে। তার জন্য মেলোডি ম্যামের সাথে আমি অলরেডি কথা বলেছি। সব চেক আপ করানোর পর স্পেশালি মিস্টার লিয়ামের জন্য মেডিকেল টিম তৈরি করা হবে। র্যাচেল কিছু বলতে যাবে তার আগেই অ্যাড্রিয়ান এক ঝলক ঘড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, কারণ ডিয়ানা মিলারের নেক্সট মুভিটা ইভান লিয়ামের সাথে। র্যাচেল কপাল কুঁচকে তাকিয়ে বলে, তো ডিয়ানা মিলারের সাথে মুভির শুটিং তো শেষ, এখন কি দরকার? অ্যাড্রিয়ান কাঁধ ঝাঁকিয়ে বলে, তা তো আমি জানি না মিসেস লিয়াম, অথরিটি জানে। তবে সে একটু থামে, মুখে অদ্ভুত রহস্যময় এক হাসি খেলে যায়, তারপর গভীর চোখে তাকিয়ে বলে, আমি আপনার সাথে একজনের পরিচয় করিয়ে দিতে চাইছি। অ্যাড্রিয়ানের সাথে তার চেম্বারে আসতেই ইলেকট্রিক শক্কার মতো চমকে উঠল র্যাচেল। অ্যাড্রিয়ানের চেম্বারে দাঁড়িয়ে আছে স্বয়ং রাফায়েল। রাফায়েল র্যাচেলকে দেখে ঠান্ডা নির্মম কণ্ঠে বলল, আরে আমার গার্লফ্রেন্ডকে ধরেই নিয়ে আসলেন অবশেষে।